সফটওয়্যারটা ব্যবহার করার জন্য আমরা প্রথমে একটা আর্টবোর্ড নেই, ফাইল থেকে নিউ থেকে একটা আর্টবোর্ড নেই। আর্টবোর্ডের সাইজ কত হইতে পারে? তো আমি নর্মালি কালকের যে সাইজটা 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার এই সাইজেরই একটা আর্টবোর্ড নেই, সমস্যা নাই। তো আর্টবোর্ড নেওয়ার পর এখানে আমাদের সফটওয়্যারের যেই টুলসগুলা এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। বাম পাশের টুলসগুলা, ডাইন পাশেও কিছু আছে, আবার উইন্ডো, দেন সিলেক্ট, ইফেক্ট, এগুলোর মধ্যেও কিছু ইউজ করার মতো টুলস আছে। এগুলো হচ্ছে মেনু বার। তো এই মেনু বারের এগুলো আমরা পরে দেখব। আগে আমরা এই বাম সাইডের যে টুলসগুলো থাকে মূলত এগুলো আগে দেখে নেই। তো এটা এইভাবে টান দিয়ে আনলে এটা আনা যায় বাহিরে। এটা আবার যদি আমি টান দিয়ে নিয়ে যাই, এদিকে একটা ব্লু শেড আসে, ব্লু, তখন এটা সাইডে দিলে তখন আবার এটা এখানে লেগে যায়। অনেক সময় আমরা ভুলে এটাকে টান দিয়ে বাইরে নিয়ে আসবো, পরে আর ভিতরে নিতে পারবো না, তখন এইভাবে করে আমরা নিতে পারবো। তো আমরা গত ক্লাসে আমরা মূলত এইখানের এই 4টা সিলেকশন টুল দেখছি। অ্যান্ড দেন আমাদের এইখানে এই রেক্টেঙ্গেল, রাউন্ড, ইলিপস, পলিগন, স্টার এগুলা দেখছি। তো এই 4টা দেখা হয়েছে। এই 4টা মূলত সিলেকশন টুল। কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করার জন্য মূলত এই 4টা টুল ব্যবহার করা হয়। তো আজকে আমরা দেখব এখানে পেন টুল, টাইপ টুলটা পরে দেখব, পেন টুলটা আগে দেখি। পেন টুল, আসলে পেন মানে হচ্ছে কলম। তো পেন টুল মানে বোঝাই যাচ্ছে যে এটা দ্বারা আমি লেখালেখি করতে পারবো বা ড্র করতে পারবো, এই টাইপের কিছু একটা, তাই না? তো লেখালেখি করতে পারবো বলতে কি ওই যে ABCD টাইপ করবো ওইরকম না, মানে কলম দ্বারা আমরা কীভাবে লিখি নিজের হাতে, ফ্রি হ্যান্ড ড্র যেটাকে বলে, ওই রকম আর কি অনেকটা। তো আমরা যদি পেন টুলে যাই, পেন টুলে যাওয়ার পর আমরা এখানে ক্লিক কইরা মাউস দ্বারা যে কোনো শেপ কী করতে পারি, ড্র করতে পারি। যেমন কলম দিয়া চাইলেও তো আমরা এভাবে ড্র করতে পারতাম, তাই না? ঠিক পেন টুল দ্বারাও আমরা এভাবে ড্র করতে পারি। তো এখন এই পেন টুল দ্বারা আমরা এভাবে ড্র করতে পারি। তো এই পেন টুল দ্বারা যে শুধু আমরা এই যে নিজের ইচ্ছা মতো ড্র করব তা না, আমরা কোনো একটা অবজেক্ট ড্র করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এখানে একটা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর এইখানে একটা ক্লিক দিলাম, দেন এই পাশে একটা ক্লিক দেই, দেখি আমরা এগুলা একেবারে মানে সোজা যাচ্ছে। আমি চাচ্ছিলাম যে একভাবে সোজা না গিয়ে আমার এই পাশটা যাতে একটু রাউন্ড শেপের হয়। তো আমি যদি এই পেন টুলে ক্লিক দেওয়া মানে আমি সারি নাই, হোল্ড করে ধরে রেখা মাউসটা যদি নাড়ি, তাহলে একটা আনকর বা একটা হ্যান্ডেল, হ্যাঁ এইটা আসবে। কারণ যখন কিনা আমি ধরেন এইখানে এটা ক্লিক কইরা প্রথমে এটা ক্লিক করলাম পয়েন্ট নিয়ে, দেন শিফট চাইপা ধরেন আমি উপর দিকে নিলাম। শিফট চাপলে কি হয়, শিফট চাইপা নিলে এটা 90 ডিগ্রি 45 ডিগ্রি মানে অ্যাঙ্গেলে থাকে, বুঝতে পারছেন? আর যদি শিফট না চাপি তাহলে এটা ফ্রি যেদিকে ইচ্ছা সেদিকে নেওয়া যায়। আর শিফট চাপলে এটা অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে? তো আমি এখানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেই। দেন আমি চাইতেছি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের এইখানে এরকমভাবে একটা শেপ করার জন্য। তো এই শেপটা মূলত কীভাবে করলাম আমি যদি আবার দেখাই, এই নিচেরটা দ্বারা আমি শিফট চাপটা এদিকে আনলাম। দেন এই যে আমার যে এই পেন টুলের মধ্যে দেখেন একটা কিন্তু দড়ির মতো বা একটা লেগে আছে, এটা কিন্তু যাচ্ছে না, তাই না? বড় ছোটো হচ্ছে। আমি যেদিকে মাউস নেই এটা সেদিকেই যায়। তো এইটা আমি যদি এইখানে ক্লিক করলেই তো এটা লেগে যাবে, তাই না? তো বা এখানে ক্লিক করলেই তো এটা এখানে বসে যাবে। তো আমি যদি লেফট ক্লিক করার পর মাউসের ক্লিকটা ছাড়ি নাই, মানে চাপ দিয়া ধরে রাখছি মাউসের মধ্যে, হোল্ড করে ধরে রাখছি, এটাকে বলে হোল্ড করে ধরে রাখার ফলে আমি যদি এখন মাউসটা হোল্ড করে ধরে রাখা অবস্থায় যদি এভাবে নাড়া দেই, মানে নাড়ি মাউসটা যেদিকে নেই, দেখেন এটা কি ওইভাবে কাজ করতেছেন। আপনি যখন কম্পিউটারে বইসা ওই সফটওয়্যারটার মানে এই পেন টুলটা ইউজ করার ট্রাই করবেন, তখন আপনি বুঝে যাবেন যে এটা কীভাবে কাজ করে, ঠিক আছে? তো এই দেখেন আমি কি একটা সুন্দর একটা শেপ ড্র করে ফেললাম না? তো এইরকমভাবে আমরা চাইলে নিজের মন মতো যে কোনো শেপ ড্র করতে পারবো পেন টুলের মাধ্যমে। তারপর এখন এই পেন টুলের ভিতরে আমাদের কিছু অপশন আছে, যেমন এখানে কি লেখা, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল মানে হয়েছে কি, এই যে আমরা যদি এখানে ক্লিক দেই, দেন আমি যদি কন্ট্রোলে চাপ দেই, দেখেন এখানে একটা অ্যাঙ্কর লেখা না, এগুলো হলো একটা অ্যাঙ্কর পয়েন্ট। এই যতগুলা ক্লিক দিছি আমি অতগুলা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে, মানে যতগুলা জায়গায় আমি
স্টপ করছি নিয়ে বা ক্লিক দিছি ওই জায়গায় একটা পিন পয়েন্ট হয়েছে, ওই পয়েন্টগুলোকে বলা হয় অ্যানকর পয়েন্ট। তো এখন আমি মূলত এই অ্যানকর পয়েন্টগুলো ইউজ করে কি করতে পারি দেখেন, এই অ্যানকর পয়েন্টগুলো ইউজ করে আমি এটাকে যে কোনোভাবে এই হ্যান্ডেল ধরে আমি এটা চাইলে পরবর্তীতে আমি তো তখন উপরের দিকে দিছিলাম, এখন আমি নিচের দিকে দেখেন মডিফাই করে ফেলতে পারলাম, তাই না? কন্ট্রোল জেড পিছনে যাই। তো আমি যদি আবারও এটা ধরি, ধরার পর যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, যাওয়ার পর যদি আমি এখান থেকে এই অ্যানকর পয়েন্টটাকে এভাবে করি, দেখেন এটা কি একটা শেপ হয়ে গেল না, একটা রাউন্ড শেপ হয়ে গেল। বা এই যে এখন দেখেন এখানে স্মুথ হয়ে গেছে না, আগে যেমন একটু কোনা কোনা ছিল আর এটা স্মুথ করার পর আরও স্মুথ সুন্দর লাগতেছে, তাই না? তো এরকম হয়েছে ব্যাপারটা যে এই অ্যানকর পয়েন্টগুলো দ্বারা মূলত আমরা কিছু কাজ করতে পারি। যেমন আমি যদি এই ডাইরেক্ট সিলেকশন টুল, আমি দেখেন এখানে কালকের ক্লাসটা যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে বুঝবেন সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য কী। সিলেকশন টুল দ্বারা মূলত আমি একটা অবজেক্ট সিলেক্ট করতে পারি, অবজেক্ট আমি সিলেক্ট করছি কোন টুল দ্বারা? সিলেকশন টুল, 1 নাম্বার টুল যেটা আমাদের প্রথম সিলেকশন টুল, যেটা শর্টকাট ভি, তাই না? এটা দ্বারা আমরা কি সিলেক্ট করছি। আর যদি আমি এখন এই সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করি, এখানে কি কোনো পয়েন্ট বা কোনো গোল গোল কিছু পাই, কোনো হ্যান্ডেল পাই না। আর যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, যাওয়ার পর যদি এটা সিলেক্ট করি, দেখেন এখানে গোল গোল কিছু পয়েন্ট পাওয়া যায়। এই গোল পয়েন্টগুলোকে আমি আবার সিলেক্ট করে চাইলে আমি এগুলাকে এটা রেডিয়াসটা বা এটার যেই এই কর্নারটা আমি আরও কী করতে পারি, রাউন্ড করতে পারি, ঠিক আছে? দেখেন এইটার মধ্যে আমি করি নাই, বাট এইটার মধ্যে করছি। এই পাশটা দেখেন কেমন রাউন্ড হয়ে গেছে, বাট এই পাশটা দেখেন কেমন কোনা হয়ে রয়েছে, তাই না? তো এইটাও যদি আমি চাই, এই পাশটাও কোনাটা আমি রাউন্ড করে ফেলতে, এই যে হলো রাউন্ড। এখন কি একবার স্মুথ রাউন্ড হয়ে গেছে না? ব্যাপারটা বুঝতে পারছেন? তো এইটাই মূলত এই ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা ধইরা আমরা এই অ্যানকর পয়েন্ট থেকে আমরা এইভাবে কাজ করতে পারি। আবার ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা আমরা এই অ্যানকর পয়েন্টটাকে ধরতে পারি, ধইরা আমি এই হ্যান্ডেল দ্বারা আমি ঘুরাইয়া এটাকে কমাইতে বাড়াইতে পারি, দেখেন, ঠিক আছে? আমি হ্যান্ডেল ধইরা এটাকে কমাইতে পারি। যে কোনো অ্যানকর পয়েন্টে ক্লিক দিলেই এখানে ধরেন এই অ্যানকর পয়েন্টে ক্লিক দিয়া দেন আমি এখান থেকে নাড়াইতে পারবো বা হ্যান্ডেলগুলো বের হবে, ওই হ্যান্ডেল ধরে আমি এটাকে কমাইতে বাড়াইতে পারবো, এরকম ব্যাপারটা, ঠিক আছে? তো এটা গেল। অ্যান্ড দেন আমাদের এইখানে পেন টুল দ্বারা তো আমরা এটা ড্র করলাম, তার মানে বুঝতে পারলাম পেন টুল দ্বারা আমরা এটাকে ড্র করতে পারি। আপনি যত এটাকে প্র্যাকটিস করবেন আপনার আয়ত্তে তত আসবে, তা তো বুঝতে পারবেন যে কোন ছোট একটা ফাংশন এটা দ্বারা আপনি কী করতে পারেন। মানে এটা মূলত প্র্যাকটিসের উপর নির্ভর করে। তো হ্যাঁ, তো এই অ্যাড অ্যানকর পয়েন্ট টুল এইটা দ্বারা মূলত এইখানে একটা জিনিস যদি আমি দেখাইতেছিলাম তখন, এখানে কিন্তু আমাদের অ্যানকর পয়েন্ট আছে কয়টা? 4টা। এই একটা টোটাল 4টা অ্যানকর পয়েন্ট আছে 4 কোণায়, তাই না? তো আমরা চাইলে এই 4টা অ্যানকর পয়েন্ট আছে, আরেকটা অ্যানকর পয়েন্ট এইখানে একটা দিতে পারি, এইখানে একটা দিতে পারি। কী হবে? এইখানে এই যে পেন টুলের এইখানে একটা আছে না অ্যাড অ্যানকর পয়েন্ট টুল, এটার মধ্যে যাওয়ার পর এখানে এই যে পাথ, মানে কি পাথ শো করতেছে, মানে আমি একটা রাস্তার মধ্যে আছি, তো এটার মধ্যে মানে এখানে শো করতেছে পাথ। তো এইখানে যদি আমি একটা ক্লিক দেই, এখানে একটা অ্যানকর পয়েন্ট হয়ে গেল, এই যে একটা পয়েন্ট হয়ে গেছে না? আবার যদি এইখানে আসি, আইসা যদি একটা ক্লিক দেই, এখানে একটা অ্যানকর পয়েন্ট হয়ে গেল। তো এখন আমি যদি সিলেক্ট করি এটাকে, দেখেন এই যে আমি যদি কন্ট্রোলে চাপ দিলে মূলত এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা ধরলে যেরকম শো করে এরকম শো করে সিলেকশন টুলে থাকা অবস্থাতেও। তো এখানে দেখেন এই যে অ্যানকর পয়েন্টগুলো শো করতেছে। অথবা আমি যদি এখানে এই ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর আমি যদি দেখাই, এই যে দেখেন এখানে অ্যানকর পয়েন্টটা শো করতেছে। এই একটা আগে ছিল, এই একটা সাইডকানিতে 4টা, এখন এই মিডলেও একটা করে, এখন টোটাল 6টা হয়ে গেছে, তাই না? এই অ্যানকর পয়েন্ট দ্বারা আমি চাইলে এটাকে এদিকে আনতে পারি, এই অ্যানকর পয়েন্ট দ্বারা চাইলে আমি এটাকে এই পাশে নিতে পারি, ঠিক আছে? দেখতে পারলেন ব্যাপারটা? অ্যানকর পয়েন্ট আমি কীভাবে করে আনতে পারি এই অ্যাড অ্যানকর পয়েন্ট এই টুল দ্বারা, ঠিক আছে? তারপর আরেকটা আছে কি ডিলিট অ্যানকর পয়েন্ট। তো এখন আমাদের এখানে 6টা অ্যানকর পয়েন্ট, আমি এগুলো ভুলে দিয়ে ফেলছি, এগুলো আমি ডিলিট করতে হইব। এই মাঝখানেরগুলো এই ডিলিট করার জন্য আমি কী করব? এই ডিলিট অ্যানকর পয়েন্টে যাওয়ার পর এইখানে যে অ্যানকর পয়েন্টের উপরে যাতে আমি একটা ক্লিক দিই, এটা ডিলিট হয়ে গেল। এবার সেটা ক্লিক দিই, এই পাশেটাও ডিলিট হয়ে গেল। দেখেন এখন আবার ঠিক আগের মতো 4টা অ্যানকর পয়েন্ট হয়ে গেছে, তাই না? 4টা হয়েছে না অ্যানকর পয়েন্ট? অ্যানকর পয়েন্ট কোনগুলো এগুলো কি বুঝতে পারতেছো? তার মানে অ্যানকর পয়েন্ট কোনগুলো এগুলো বুঝতে পারতেছেন? মানে এই যে পয়েন্টগুলোকে অ্যানকর পয়েন্ট বলা হয়। তারপর এই যে পেন টুল বুঝলাম, অ্যাড অ্যানকর পয়েন্ট বুঝলাম যে একটা অ্যানকর পয়েন্টকে আমরা অ্যাড করার জন্য, ডিলিট অ্যানকর পয়েন্ট বুঝলাম যে একটা অ্যানকর পয়েন্টকে ডিলিট করার জন্য। তারপরে আছে কি অ্যানকর পয়েন্ট টুল। তো এই অ্যানকর পয়েন্ট টুল দ্বারা আমরা চাইলে একটা অ্যানকর পয়েন্টকে সিলেক্ট করলে
এটা দেখেন একটা চতুর্ভুজ হয়ে গেল এখন। এই অ্যাঙ্কর পয়েন্ট হ্যাঁ দেখেন এই যে মানে ব্যাপারটা হচ্ছে কি, এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা যদি আমি এই কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে যদি আমি যেমন এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে যদি আমি একটা ক্লিক দেই, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টটা হবে কি এইটা আর এইটা, এই দুইটা মিলা এই যে এইখানে যেটুকু কাজ করছিলাম আমরা হ্যান্ডেল দ্বারা, ওই কাজটুকু রিমুভ হয়ে এটা বরাবর শেপ হয়ে যাব। মানে অ্যাঙ্কর পয়েন্টের এই হ্যান্ডেল দ্বারা আমরা যেটাকে রাউন্ড করছিলাম এইভাবে যে গোল করলাম না আর্সের মতো, এইটা আমরা যদি এখানে ক্লিক দিই এটা কি চলে যাইব। মানে এটা কি নর্মালভাবে পেন টুল দ্বারা যদি ড্র করি এখানে সমান সমান একটা স্কোয়ার বক্স হইব, ঠিক এরকম স্কোয়ার বক্স হয়ে গেছে দেখছেন। ক্লিক দেওয়ার ফলে এটা ওই যেইখানে যেই অ্যাঙ্কর পয়েন্টে আমরা হ্যান্ডেল দ্বারা এটাকে রাউন্ড করছি বা শেপ দিছি আর্কসের মতো বা যেরকম ইলিপসের মতো, তো কি হয়েছে এইখানে আমাদের ওই অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা আমরা ওই যেই কাজগুলো করছি এইগুলো মূলত অফ হয়ে যায়, এটা বরাবর সরল রেখায় হয়ে যাব, লাইক একটা রেক্টেঙ্গেলের মতো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা মূলত বুঝতে পারলাম। তারপরে এখানে আমাদের আরেকটা আছে কার্ভেচার টুল। কার্ভেচার টুল, এই কার্ভেচার টুলটা আসলে কি, আমরা তো ঢেউ, নদীর ঢেউ তো দেখছি তাই না, নদীর ঢেউটা মূলত কীরকম হয়। কার্ভেচার টুলটা হইল এই যে এইটা, এই যে এইটা, না না এক নাম্বারটা তো সিলেকশন টুল, এই যে এইটা হলো কার্ভেচার টুল দেখেন। হ্যাঁ কার্ভেচার টুল, তো এটা দ্বারা মূলত কি করে, এটা দ্বারা মূলত করে যে আমরা তো নদীর ঢেউ দেখছি তাই না, এই যে নদীর ঢেউ বা এরকম কইরা যদি আমরা আর একটু আমরা চাইলে এরকমভাবে এই মানে রাউন্ড রাউন্ড ঢেউয়ের মতো এইগুলা বা ওই যে তরঙ্গর যে ঢেউ আছে এগুলো আমরা কি কার্ভেচার টুল দ্বারা তৈরি করতে পারি। দেখছেন কিরকম একটা ঢেউ ঢেউ একটা শেপ তৈরি করে ফেললাম, এটা পুরোপুরি স্মুথ, যেই কর্নার কোনো একটা কর্নার শো করতেছে না, পুরোপুরি স্মুথভাবে আছে। তো এই কার্ভেচার টুল দ্বারা মূলত আমরা ওই ঢেউগুলা ড্র করতে পারি। এটা মূলত আমাদের তেমনভাবে লাগে না, তারপরেও যখন কিনা আমাদের অনেক সময় লাগতেও পারে। দেখছেন আমি এটা থেকে বের হওয়ার জন্য জাস্ট খালি এই সিলেকশন টুলে ক্লিক দিছি অথবা ভিতে প্রেস করছি, ভি যেখানে শো করতেছে ভিতে প্রেস করছি, তাতে এখান থেকে বের হয়ে যেতে পারছি। এটা কি একটা ঢেউয়ের মতো হয়েছে না, তো এরকমভাবে যদি আমরা এটাকে কয়েকটা এভাবেই করি তাহলে তো একটা ঢেউ হয়ে গেল না, তরঙ্গ বা নদীর একটা ঢেউ অনেক সময় থাকে না গ্রামের দৃশ্য আট করার সময় যে এরকম, তো এরকম আর কি ব্যাপারটা মূলত এই কার্ভেচার টুল দ্বারা এরকম আমরা শেপগুলো ড্র করতে পারি। অ্যান্ড দেন আমাদের এইখানে আরেকটা আছে যে লাইন সিগমেন্ট টুল। এই লাইন টুল দ্বারা মূলত কি করে, লাইন ড্র করে। লাইন টুল দ্বারা লাইন ড্র করার জন্য আমাদের কী করতে হবে, এখানে একটা ক্লিক দিয়া মাউসটা হোল্ড করে ধরে রাখতে হবে, মানে ক্লিক দিয়ে সারা যাইব না সাইডে এদিকে টান দিতে হইব, যে কোনো দিকে টান দিতে হইব। যদি শিফট চাপ দিয়ে টান দেই তাহলে এটার বরাবর 180 ডিগ্রি বা 90 ডিগ্রি 45 ডিগ্রিতে যাবে অ্যাঙ্গেলে, আর শিফট সাইডে দিয়ে টান দিলে এটা যে ফ্রি অ্যাঙ্গেলে যাবে, বুঝতে পারছি। তো শিফট চাপ দিয়ে আমি টান দিই, এটাই যে বরাবর একটা লাইন ড্র হয়ে গেল। ঠিক আছে, লাইন কীভাবে লাইনটা ড্র করলাম বুঝতে পারছেন। যদি আমি এখানে এটা ক্লিক দিলে কিন্তু এইভাবে আমার এভাবে আসবে যে লেন্থ কতটুকু, ওকে দিলে লাইন ড্র হবে, এই যে লাইন ড্র হয়েছে, কিন্তু কোথায় ড্র হয়েছে এটা আর কি মানে এইখানে ড্র হয়েছে। বাট আমি তো ক্লিক দিয়েছিলাম এই পাশে, বা আমি যদি এইখানে এইভাবে করে টান দিয়ে আনি আমার নিজের ইচ্ছা মতো মাপ মতো লাইনটা ড্র করতে পারি। অথবা আপনি চাইলে ওইভাবেও ড্র করতে পারেন, যেটা কিনা এখানে মাপ দেওয়া, যেমন আপনার 20 সেন্টিমিটারের একটা লাইন দরকার, ওকে এই যে 20 সেন্টিমিটার একটা লাইন ড্র হয়ে গেল, এটা লেন্থ কত 20 সেন্টিমিটার, ঠিক আছে। তো লাইনও ড্র করতে পারলেন। তারপরে আর্ক টুল, মানে আমরা এই আর্ক টুল দ্বারা কি ড্র করতে পারি না, এরকমভাবে যদি আমরা দেখি, ধরেন আমি লাইন ড্র করলাম, দুই পাশে দুইটা লাইন ড্র করলাম, আমি দুই পাশে দুইটা কি ড্র করলাম, লাইন ড্র করলাম। তো লাইন ড্র করার পর এখানে এই আর্কস, এইখানে একটা ক্লিক দিলাম, হ্যাঁ এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর সারি নাই,
ক্লিকটা। তো আমি এইখানে একটা নিয়ে আসলাম মাউসটা, আচ্ছা হইল না। এখানে আমরা সাইজ দিতে পারি যে লেন্থ এক্স অ্যাক্সিসে কতটুকু যাবে, ওয়াই অ্যাক্সিসে কতটুকু যাবে আর্কসের। ওকে দেই, দেখি কি হয়। হ্যাঁ লেফট ক্লিক, রাইট ক্লিক করতে হবে যখন কিনা এই অপশনটা আমি আনবো তখন। এটা আর কি বরাবর সমান থাকা অবস্থায় আর্কস দিলে হইতেছে না। তো এটা মূলত যদি বরাবর অবস্থায় যদি করতে যাই তাহলে আমরা ডাবল আর্কস দিয়া করতে হইব। তো আর এর যদি এইভাবে করি, লাইক এখানে একটা ক্লিক দিয়া হোল্ড করে মাউসটা ধইরা এই পাশে আইনা এই আনকর পয়েন্ট আইনা সারি, এটা কি এটা আর্কস হয়েছে না? আর্কস তো বোঝেন, মানে ব্যাপারটা হয়েছে কি এরকম হবে, শেপটা হবে এরকম আর্কস, যেটা কিনা লাইন না, লাইনের মতনই বাঁকা। ওই বিল্ডিংয়ের, এই মসজিদের বা অনেক সময় কলেজ ভার্সিটির ক্ষেত্রেও এমন আর্টস থাকে না, আবার গেটের উপর দিয়ে এরকম থাকে না, ওইটাই মূলত আর্টস, মানে সার্কেল না, সার্কেলের একটা কাটা অংশ। তো এইটা ড্র করতে গেলে আমাদের এইভাবে ড্র করতে পারি। তো মানে এটা ড্র করার হয়েছে কি যে এইভাবে একটা ক্লিক দিয়া, একটা ক্লিক দিয়া মানে আমি সারি নাই, লেফট ক্লিক করে আমি সারি নাই, মানে মাউসটা আমি হোল্ড করে ধরে রাখছি লেফট ক্লিক করে, তারপর আমি এটা যেদিকে আমার এই মাউসটা নিয়ে যাই সেভাবেই হইতেছে। তারপরে এটা চাইলে আমি এইখান থেকে দেখেন এখানে তো একটা ড্র হয়েছে, তো এটা চাইলে আমরা অপোজিটে আরেকটা ড্র করতে পারি। কীভাবে? এখান থেকে রিফ্লেক্ট থেকে কপি কইরা দুটো বানায় ফেলতে পারি, তারপর আমরা এই বরাবর রেখে দিই। আমাদের কি এখন একটা বৃত্তের অর্ধেক হয়ে গেছে না? তো মূলত এটা কি, এখানে কিন্তু দুইটা আছে, এই একটা মানে দুইটা আমরা জাস্ট খালি রিফ্লেক্ট, এই রিফ্লেক্টগুলো দেখতেছি একটু পরে। তারপরে এখানে স্পাইরাল টুল, এগুলো মূলত আমাদের লাগে না, আমরা যে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে আমাদের তেমন লাগে না, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে তারপর ওইগুলো তেমনভাবে লাগে না মূলত। হ্যাঁ স্পাইরাল টুল তো আমরা এই যে বুঝতে পারলাম যে এটা আসলে কি, এই স্পাইরাল ড্র করার ক্ষেত্রে এটা হয়েছে আপনার এই যে এইটার ভিতরে লাইন টুলের ভিতরেই আর্কস টুল, তার স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এই গ্রিড টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, তারপরে স্পাইরাল টুল, এগুলো মূলত অনেক সময় লাগে লোগো ডিজাইনের ক্ষেত্রে, বাট এই টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে যেটা আপনার কোর্স এটার ক্ষেত্রে লাগবে না। তো তারপর আমরা যদি রেক্টেঙ্গেলে যাই, রেক্টেঙ্গেল গ্রিড টুলে এখানে একটা ক্লিক দেই, যে এখান থেকে চাইলে আমরা এরকম বক্স নিতে পারি। যেমন ব্যাপারটা হয়েছে কি, এটা একটা গ্রিড, প্রত্যেকটা সমান সমান আছে, তো এক্ষেত্রে আমরা এই গ্রিডটা ব্যবহার করে আমরা একটা লোগো ড্র করতে পারি এটার ভিতরে। পরবর্তীতে আমাদের যে লোগো ডিজাইনের স্টুডেন্ট তাকে শেখানোর ক্ষেত্রে আমরা এইভাবে শিখাবো। এটার ভিতরে আমরা এখন চাইলে নিজের মন মতো করে এটা কি যে শেপ বিল্ডার দিয়ে কাটি, ধরেন আমি এখানে আমি কিন্তু একটা শেপ এখান থেকে বের করে নিয়ে আসলাম। তো এইভাবে মূলত লোগো ডিজাইনের ক্ষেত্রে এখানে আমরা চাইলে একটা লোগোর যেই আইকনটা বা লোগোর যেই শেপটা আমরা এখান থেকে নিতে পারি। অনেক সময় কিছু লোগো আছে লাইক মানে ওয়ার্ডের মতো, ওই সব লোগোগুলো, অ্যান্ড দেন কিছু সার্কেল টাইপের লোগো আছে, ওইগুলো আমরা এই রেক্টেঙ্গেল যেই গ্রিড আছে এটার মাধ্যমে করতে পারি। অনেক সময় আমাদের এই গ্রিড যদি আমরা না জানি তাহলে আমাদের লাইন টুল দ্বারা এরকম গ্রিড বানায় নিতে হয়। লাইক একটা লাইন নিলাম, নেওয়ার পর এটাকে এভাবে ধইরা কন্ট্রোল ডি দিলে এইভাবে আসে, অ্যান্ড দেন এটাকে ধইরা আমি যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, দেন এইখান থেকে এইভাবে করে আমরা কি গ্রিড বানায় নিতে পারি। না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এগুলো আমি দেখাবো আস্তে আস্তে।
কন্ট্রোল সি মানে হয়েছে কি কপি, আর কন্ট্রোল এফ মানে হয়েছে কি ফ্রন্টে পেস্ট, মানে কি সামনে পেস্ট করা। কন্ট্রোল ভি মানে পেস্ট না, কন্ট্রোল এফ মানে হয়েছে কি এটাও হয়েছে কি পেস্ট, কিন্তু আর কি যেই অবজেক্টটা আমি কন্ট্রোল সি দ্বারা কপি করলাম ওটা তো কপি হয়েছে, ওটা কিন্তু ডিলিট হয় না, ওইটা আছে, ওইটার উপরে পেস্ট হইব কন্ট্রোল এফ দিলে, বুঝতে পারছেন। আর যদি কন্ট্রোল বি দেন তো ওইটার নিচে পেস্ট হইব কন্ট্রোল বি, মানে পেস্ট ইন ব্যাক আর পেস্ট ইন ফ্রন্ট, বুঝতে পারছেন। ফ্রন্টে পেস্ট করা আর ব্যাকে পেস্ট করা। তো যাই হোক আমরা এগুলা দেখবো আস্তে আস্তে। তো এখন আমরা এই স্পাইরাল টুল, রেক্টেঙ্গেল টুল, তারপরে ওই যে পোলার গ্রিড টুল, এটা দ্বারা মূলত আমরা দেখতে পারি পোলার গ্রিড টুলটা আসলে কি। এগুলো মূলত লাগে অনেক সময় লোগো ডিজাইনের ক্ষেত্রে, আমাদের টি শার্ট ডিজাইন ক্ষেত্রে এগুলো অতটা লাগে না, বা আমার লাগে না বলতে গেলেই চলে, একেবারেই লাগে না ধরতে গেলে। তো এগুলো মূলত আমরা একা একা ইউজ করে ট্রাই করব কীভাবে আমরা কোথায় ইউজ করতে পারি, বাট টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে আমাদের এগুলো লাগবেই না, লোগো ডিজাইনের ক্ষেত্রে লাগবে মাঝে মধ্যে। তো আমরা ওইটা দেখাবো লোগো ডিজাইনের স্টুডেন্টকে। তারপর এইখানে এই লাইন টুল গেল, লাইনের এইগুলো গেল, লাইন, আর্স, স্পাইরাল, রেক্টেঙ্গেল, পোলার গ্রিড। তো এইখানে আমাদের এই লাইনের পাশেই আছে কি এটা টি, মানে কি টাইপ টুল। এটার মধ্যেও অনেকগুলা আছে অপশন, তে অনেকগুলো অপশন আছে এখানে। আজকে 21 মিনিট হয়েছে, তো এই অনেকগুলো অপশন আমি আজকে টাইপ টুলটাও দেখাই দেই, এই 4টা টুলই দেখাই দেই। তো এই টাইপ টুল দ্বারা আমরা কি করতে পারি একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো যে এই টাইপ টুলের মধ্যে আছে টাইপ টুল। আর আরেকটা কথা, আমাদের গত ক্লাসে, আমরা আগের ক্লাসে বলছিলাম যে এখানে অনেকগুলা কি আছে, আমাদের এইখানে এই দেখেন এইখানে বা এইটায় কি আছে, এই ডাইন পাশের কর্নারের নিচে কোনো তীর চিহ্ন বা কোনো অ্যারো বা কোনো একটা ত্রিভুজের মতো ছোট নাই, বাট এইগুলোর ক্ষেত্রে আছে, তাই না? দেখা যায় কি এইগুলোর ক্ষেত্রে এই যে কিছু তীর চিহ্ন মুদ্রা আছে, যেগুলোর মধ্যে আছে ঠিক ওইটার মধ্যে রাইট ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো অপশন বের হবে। আমি আগেও বলছি এখনও বললাম, অনেকগুলো অপশন বের হবে, বাট যেটার মধ্যে নাই সেটার মধ্যে রাইট ক্লিক করলে বের হবে না, সেটা মূলত একটা অপশনই। আর যেটার মধ্যে এরকম একটা অপশন আছে বা এরকম একটা তীর চিহ্ন আছে কোনায়, ওইটার মানে হয়েছে কি ওইটার ভিতরে আরও কিছু অপশন আছে, তো রাইট ক্লিক করলে অনেকগুলো অপশন বের হবে, ঠিক আছে। তো আমরা টাইপ টুল দ্বারা যদি কিছু টাইপ করার চেষ্টা করি, তো টাইপ টুলটা ওপেন কইরা অন কইরা এখানে আমরা চাইলে টাইপ করতে পারি। যেমন আমরা শাকিলের নামটা লিখতে পারলাম, এটাকে আমরা এভাবে লিখতে পারলাম টাইপ টুলের মাধ্যমে। তো এই টাইপ টুলের এখানে প্রথমটা হইল কি টাইপ টুল, যেটা কিনা আমাদের নর্মাল টাইপ টুল, লাইক নর্মাল টাইপ টুল, যেটা কিনা আমাদের নর্মাল ইউজে এই কি বলে এটাকে হরিজেন্টালি, যেটা কিনা টাইপ হয় নর্মালভাবে। আর এরপর আমাদের আরও কিছু অপশন আছে, মানে এটা হলো নর্মাল টাইপ টুল, লেখালেখির ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি। তারপর আছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা আসলে কি? এরিয়া টাইপ টুলটা হচ্ছে কি, এখানে আমি যদি কোনো এরিয়া ছাড়া যদি ক্লিক দিই এটা কাজ করবে না। কি বলতেছে, ইউ মাস্ট ক্লিক অন এ নন কম্পাউন্ড নন মাস্কিং পাথ টু ক্রিয়েট টেক্সট ইনসাইড পাথ। মানে কি, এটার মানে হয়েছে কি, এখানে আমার একটা এরিয়া, আমি একটা রেক্টেঙ্গেল নেই, এখানে রেক্টেঙ্গেল তো আগেও দেখছি আগের ক্লাসে যে কীভাবে আমরা রেক্টেঙ্গেল ইউজ করতে পারি বা ড্র করতে পারি। তো এখন আমরা যদি এই এরিয়া টাইপ টুলটা নেওয়ার পরে এই যে রেক্টেঙ্গেলের উপরে একটা ক্লিক দেই, এটার ভিতরে মানে এই এরিয়াটার ভিতরে আমরা চাইলে কিছু টাইপ করতে পারি, কিছু লেখালেখি করতে পারি। আমরা খুব ইজিভাবে এখানে কি লেখালেখি করতে পারি। দেখেন আমি যদি দেখেন এটা কিন্তু অটোমেটিক নিচে এসে বললো, এই এরিয়ার বাহিরে গেল না। মানে কি এরিয়া টাইপ টুল মানে হচ্ছে কি, আমি যেই এরিয়াটা সিলেক্ট করে দিব ওই এরিয়াটার ভিতরেই এটা টাইপ হবে, ওইটার বাহিরে যাবে না। এটাই মূলত এরিয়া টাইপ টুলের কাজ। এরিয়া আসলে এরিয়া বলতে আমরা কি বুঝাই যে একটা রেক্টেঙ্গেল বা একটা সার্কেল, কোনো একটা এরিয়া। এই যে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, এর মানে কি আমি একটা এরিয়া নিলাম, তাই না? শিফট এক্স প্রেস করলাম, শিফটে চাপ দিয়ে এক্সে প্রেস করলাম, এটা এখন স্ট্রোক কালার হইলো। আগের ক্লাসে আমরা স্ট্রোক কালার সম্পর্কেও জেনেছিলাম, তাই না? তো স্ট্রোক কালার হইলো, স্ট্রোক কালারটা আবার আমরা ফিল কালারও করতে পারি। কীভাবে, এই যে এইখানে একটা
সোয়াপ টুল আছে, আমি যদি একটু জুম করি, কোথায় সেটা, এই যে এইখানে ফিল কালার আর স্ট্রোক কালার, এখানে একটা সোয়াপ টুল আছে। এটার মধ্যে যদি আমি ক্লিক দেই তাহলে এটা এই দেখেন আপনার ডাইন সাইডে দেখা যাচ্ছে, এটার মধ্যে ক্লিক দিলে এটা স্ট্রোক হয়, আবার এটা ক্লিক দিলে এটা হয়, তাই না, মানে বিপরীত। আর এইটারই শর্টকাট হয়েছে শিফট এক্স। কি শর্টকাট? শিফট এক্স। এই যে শিফট এক্স দিলে কি হয়, এটা আমাদের স্ট্রোক থেকে ফিলে যায়, ফিল থেকে স্ট্রোকে যায়, ঠিক আছে। তো আমি এটা স্ট্রোকে নেই যাতে কিনা আমার বুঝতে সুবিধা হয়। তারপর এইখান থেকে আমি এরিয়া টাইপ টুলটা, এই যে টাইপ টুলের মধ্যে রাইট ক্লিক করিয়া এরিয়া টাইপ টুলটাকে সিলেক্ট করলাম, লেফট ক্লিক করিয়া দেন আমার যে কারসরটা মাউসের এইটার মধ্যে যদি একটু খেয়াল করি, একটা গোল আইয়ের মতো শেপ আছে, তাই না। তো এটা যদি আমি এই এরিয়া বা এই যে রেক্টেঙ্গেলটার উপরে নিয়ে যাই, দেখেন এটা রেক্টেঙ্গেলটা কি কালার হয়, নীল কালার হয় না, পাত লেখা ওঠে। তো এখানে যদি আমি একটা ক্লিক দেই, তো এই যে এরিয়ার মধ্যে আমার সব লেখালেখিগুলা এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে আমি যাই লিখবো এটা কি এরিয়ার ভিতরে থাকবে, আর যদি এরিয়ার বাইরে যাইতে হয় তাহলে এই যে এরকম ছোট একটা বক্স শো করবে, এই যে এরকম একটা লাল বক্স শো করবে। এর মানে কি আমরা বেশি লেখা ফেলছি, যেটা কিনা এরিয়ার বাইরে চলে গেছে। তা আমি যদি এটাকে কাটলে দেখবেন যে এই যে লেখাগুলো বের হইতাছে, ঠিক আছে, লেখাগুলো বের হইতাছে। একটা পর্যায়ে দেখবেন লেখাগুলা বাহিরে আর নাই, তখন কি হবে, ওই লালটা চলে যাইব, ওই বক্সটা ছোট বক্সটা চলে যাইব। এই যে বক্সটা এখন কি চলে গেছে না? হ্যাঁ, এই তো দাদার মাথায় এই বুদ্ধি আসছে, যেটা কিনা আমরা না কেটে কি করতে পারি, এইটাকে ছোট করতে পারি, ফন্টের সাইজটা ছোট করতে পারি। এই যে ছোট করলাম, এখন তো চলে গেছে, ঠিক আছে না। এটা হচ্ছে ব্যাপার। মূলত আমরা এরিয়া টাইপ টুলের মাধ্যমে, যেমন অনেক সময় হয় কি একটা ডিজাইন আমরা করতে গেছি, তো আমাদের ডিজাইনের ওইখানে ছোট একটা জায়গা, যেটা কিনা ধরেন এই 5 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি একটা জায়গা, ওইখানেই আমাদের কিছু লেখা লিখতে হইব, ওর বাইরে আমার যাওয়া যাইব না, ওই বক্সের বাইরে যাওয়া যাইব না। অথবা এটা আমাদের রেক্টেঙ্গেল হইতে পারে, এটা আমাদের সার্কেল হইতে পারে, তাই না। আমাদের যদি এটা সার্কেল হয়, এই ক্ষেত্রেও কিন্তু আমরা এরিয়া টাইপ টুলটা কাজ করবে। আমি যদি এখানে ক্লিক দেই, দেখেন এরিয়া টাইপ টুলটা নেওয়ার পর ক্লিক দেই, দেখেন এটা কি আমার সার্কেলের মধ্যে কি আসছে না, সার্কেলের বাইরে গেছে, দেখেন সার্কেলের ভিতরেই কি আছে। যে কোনো শেপ হোক যেটা কিনা চারিদিকটা আটকানো, সেটাই তো একটা এরিয়া। মানে আমরা একটা জমি বা একটা এরিয়া মানে কি, মানে চারিদিকটাই সেটা আটকানো। একদিকে যদি খোলা থাকে তাহলে তো সেটা এরিয়া না, মানে চারিদিকটাই আটকানো, ওইটার ভিতরেই কি হবে, এই লেখালেখিটা করতে পারবো। ওইটাই হচ্ছে এরিয়া টাইপ টুলের কাজ। তো এরিয়া টাইপ টুল বুঝলাম। তা টাইপ অন পাথ টুল, আসলে টাইপ অন পাথ টুল কি? টাইপ অন পাথ টুলটা হয়েছে আমাদের, একটু আগে আমি এই ঢেউ খেলানোর মতো, এই যে এই নদীর ঢেউ খেলানোর মতো এগুলা বানাইলাম না, তো এই যে এগুলাকে বলা হয়, এই যে বানাইছে যে আমরা এগুলা যে মানে এই শেপটা বা এই লাইনটা, এটাকে বলা হয় এটা পাথ, এটাকে বলা হয় পাথ। তো এই পাথটাকে আমরা যদি টাইপ অন পাথ টুলটার সিলেক্ট করার পর এটার উপরে যদি আইনা এটা ক্লিক দেই, দেখেন আমরা যে লেখাগুলা, এটা কিন্তু লরেম ইপসাম, কি বোঝেন দাদা, লরেম ইপসাম এটা একটা ডিফল্ট গুগলের লরেম ইপসাম, যাতে কিনা অটোমেটিক মানে কোনো একটা কিছু লেখালেখি করার আগে ওই জায়গায় ডিফল্ট কিছু লেখা থাকে, সেটা হচ্ছে লরেম ইপসাম, তাই না। ওই লরেম ইপসামগুলো যদি আমরা কাইটা দেই, ওইখানে আমরা নিজের মতো নিজের লেখাগুলো লিখতে পারি, ঠিক আছে। দেখেন এই যে আমি যদি এটা কাইটা দেই, এখানে আমরা চাইলে যে কোনো কিছু আমরা লিখতে পারি। এটা কি কোথা দিয়ে লেখাগুলো যাচ্ছে, নদীর ঢেউয়ের মতো পাথের উপরে দিয়ে যাচ্ছে না, একেবারে পাথের উপর দিয়ে যেভাবে লাইনটা গেছে ঠিক ওইভাবে গেছে না। এটা কি কোনোভাবে গেছে, মানে কোনোভাবে সোজা গেছে, যেভাবে পাথটা গেছে লাইন ঠিক ওইভাবে গেছে না। তো ধরেন যে আমরা অনেক সময় কি করি, টি শার্ট ডিজাইন করার ক্ষেত্রে অনেক সময় আমাদের এরকম শেপ করতে হয়। লাইক আমি যদি একটু দেখাই, এই যে টাইপ অন পাথে যাওয়ার পর যদি এটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক দেই, আমি লিখলাম, এইখান থেকে যদি আমি এটাকে বড় করি, ফন্টের সাইজ বড় করতেছি কোথা থেকে, খেয়াল তো আছে, দেখতেছেন তো না কি, এই পাশ থেকে দেখছেন। এইরকম থাকে না অনেক সময়, দেখবেন কি এরকম করে বাঁকা করে একটা লেখা থাকে। আমরা পরবর্তীতে যখন কিনা প্র্যাকটিক্যাল ডিজাইন ক্লাসে যাইব, তখন আমরা এইগুলা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। এখন মূলত আমরা জাস্ট খালি
টুলসগুলো সম্পর্কে একটা আইডিয়া নিতেছি। তো মূলত এই যে এইভাবে থাকে না, এই কাজগুলোই মূলত কি দ্বারা করা যায়, এই টাইপ অন পাথ টুল দ্বারা। এই টাইপ অন পাথ টুল দ্বারা আমরা এইভাবে ড্র করতে পারি। এই যে টাইপ অন পাথ টুল, এটা দ্বারা এইভাবে ড্র করতে পারি। তারপর তার মানে কি পাথ টুল, যে টাইপ অন পাথ টুল, এটা তো বুঝলাম আসলে এটার কাজ কি। এটা আমার যে কোনো একটা লাইন বা যে কোনো একটা শেপের লাইন, যেটা কোনো বক্স না, যদি বক্স হইতো তাইলে হইতো কি, যেটা কিনা এরিয়া টাইপ টুল। আর যদি কিনা এটা কোনো লাইন বা কোনো এরকম কি বলে এটা একটা শেপ বা কোনো একটা মানে কি লাইনের উপর, আমি ব্যাপারটা তো একটু বুঝাইতে পারি নাই বোধ হয়। এই যে এইখানে যে আমি ইলিপসটা করলাম, সরি সার্কেলটা করলাম, এই সার্কেলটা মূলত আসলে কি আমরা কি বুঝতে পারি, এটা কিন্তু একটা বক্স বা এরিয়া, ঠিক না? কারণ এটা চারিপাশে আবদ্ধ না, এই যে চারিপাশে আবদ্ধ না, এর মানে হচ্ছে কি এটা একটা এরিয়া। তো আমরা যদি এখানে এরিয়া টাইপ টুলটা আইনা এখানে ক্লিক দিতাম, এটা কাজ করতো, ভিতরে এরিয়া কাজ করতো। বাট এইটার মধ্যে আমরা টাইপ অন পাথ নিতে পারি। টাইপ অন পাথ নিলে কি হবে, এটা ভিতরে লেখা আইব না। এরিয়া টাইপ টুল দিয়ে যেমন এই সার্কেলের ভিতরেই লেখাগুলো আসতো, আর এই টাইপ অন পাথ টুল দ্বারা এটার ভিতরে লেখা আসবে না। টাইপ অন পাথ টুল দ্বারা কি হবে, এই যে সার্কেলের যেই চারিপাশের যে চিকুন যে লাইনটা, আমরা যদি কি ডিসপ্লেতে খেয়াল করি, সার্কেলের যেই চিকুন যে লাইনটা চারিপাশের, এই যে বক্স, এই চারিপাশের যে লাইনটা, এই লাইনটার চারিপাশে লেখাগুলো আসতেছে, তাই না? টাইপ অন পাথ টুলে কি ছিল, ভিতরে ছিল, বাহিরে যাই নাই। আর এটা কি বাহিরের দিকে একেবারে লাইনটার চারিপাশ দিয়ে একটা রাউন্ড সার্কেল লইয়া আসতেছে, তাই না? এটা কোন পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত এটা এই পর্যন্ত মিলবে ততক্ষণ পর্যন্ত এটা আপনি এটা লিখতে পারবেন। দেখছেন, এরপরেই লেখা জায়গা হইতেছে না, এই কারণে এটা লাল বক্স হিসেবে আসছে। এর মানে কি, একটা কাইটা দিলেই পরে ঠিক থাকবে, ঠিক আছে? তো আমরা তো বুঝতে পারলাম। তো এখন এই কি বলে এটাকে, টাইপ অন পাথ টুল, এই টুলটা দ্বারা আমরা এভাবে লিখলাম। তো এটা কি সার্কেলের বাহিরের দিক দ্বারা লেখাটা গেছে। আমরা এখন অনেকে বলবে যে ভাই আমার তো সার্কেলের বাহিরের দিক দিয়ে লেখলে তো আমার মিলতেছে না। এখন হয়তো আপনি বুঝতেছেন না, মানে যখন আমরা প্র্যাকটিস ডিজাইনে যাবো, প্র্যাকটিক্যাল ডিজাইনে, তখন আমাদের দেখবেন ওই যে উপর দিয়ে যেমন আমি একটু আগে লিখলাম না, এই যে নেতাই দাদা লিখলাম না। এখন আমি যদি বলি যে দাদা নেতাই দাদাটা এইভাবে না লেখা, আপনি নেতাই দাদাটাকে মূলত কীভাবে লিখবেন, ধরেন আমি পেন টুল দ্বারাই ড্র করে দেখাই। নেতাই দাদা তো আপনি বর্তমানে তো আপনি এইভাবে লেখছেন না, নেতাই দাদারে কি বলে এটাকে, এই যে শেপটা আপনার নেতাই দাদার যে শেপটা, এটা কি এইভাবে আসছে না, এই যে এইভাবে আসছে না। আমি যদি বলি দাদা এইভাবে না লেখে আপনি এইভাবে লেখা দিতে পারবেন আমারে, এইভাবে কিন্তু আপনি লিখতে পারবেন না। কারণ এইভাবে নেতাই দাদা যদি লেখেন, এই দেখেন এখানে কিন্তু মনে করেন যে এটা লড়াই মিপসামটা হয়েছে নেতাই দাদা, এটা এইভাবে করে লিখতে পারলেন। এই নিচের দিকে আইসা কি হইল, উল্টো হয়ে গেছে না, এইগুলা লেখাগুলা লিখতে পারবেন না। আমি যদি বলি যে দাদা এইভাবে করে লেখা দেন, আপনি কিন্তু উল্টো হয়ে যাইব, আপনারা লেখাগুলা সুন্দর মতো আসবে না। লাইক আমি যদি এইভাবে এখানেই যদি আমি লেখা দেখাই, নেতাই দাদার আমি যদি এটাকে ঘুরাই, তাইলে তো ধরেন নিচের দিকে আসে। দেখছেন এটা কি উল্টো হয়ে গেছে না? নেতাই দাদা কি সোজাভাবে আছে নাই? তো এখন এইটাকে সোজা করার জন্য এই যে এইখানে দেখেন একটা লাইন আছে, এই লাইনটা কোথায় থাকে, এই লাইনটা এই যে দেখেন একটা লাইন আছে, এই যে একটা লাইনের মতো শো করে না একটুখানি, এই পাশে কিন্তু দুইটা না, এই লেখাটার মিড বরাবর এই পাশটাতে একটা লাইন আছে, মানে একটা লাইনই থাকবে। এই লাইনটার কাছে নিলে, মাউসটা নিলে দেখেন একটা মাউসের পাশে মানে কার্সরের পাশে একটা কি আসে, এটা একটা চিহ্নের মতো আসে। হয়তো এখন আপনি বুঝতে পারতেছেন, আমি একটু জুম করে দেখাই। দেখেন এই যে লাইনটা না, এই লাইনের পাশে যদি আমি মাউসের কার্সরটা নেই, দেখেন একটা কি আরেকটা কেমন একটা তীর চিহ্ন মতো আসে না, ত্রিভুজের তীর চিহ্ন আসে, দাদাকে দেখতে পারেন চোখে আসে না? তো এখন এই ব্যাপারটা হচ্ছে এরকম, যখন কিনা এই চিহ্নটা আসবে, তখন যদি আমি এটাকে লেফট ক্লিক কইরা ভিতরের দিকে টান নেই, এই যে দেখেন লাইনটাই ছিল আগে কি বাইরে ছিল না, এখন নিয়ে গেছি ভিতরে। এখন দেখেন নেতাই দাদা কি উল্টে গেছে না? আবার যদি দেখাই জুম আউট কইরা, নেতাই দাদা উল্টে গেছে না? এখন চাইলে কি আমি নেতাই দাদাটা কি এইভাবে লিখতে পারলাম, এইভাবে লিখছি। এটা কি সার্কেল দ্বারা লিখছি, ঠিক আছে? হ্যাঁ, ভিতরে ঢুকাই দিলাম। পরবর্তীতে প্র্যাকটিসের সময় আপনি এটা সুন্দরভাবে বুঝে ফেলবেন, সবাই প্র্যাকটিসের সময় বুঝে ফেলবেন, তাহলে
তারপরে যদি সমস্যা আমাকে বলবেন, আমি আবার দেখাই দিলাম, দরকার হইলে হাতে কলমে একবার দেখাই দিলাম কম্পিউটারে, সমস্যা নাই। হ্যাঁ এটাই। তো এখন আমাদের এই কোথায় আসলাম, টাইপ অন পার্ট টুল। টাইপ অন পার্ট টুলে আমরা আছি, কোথায় আছি, টাইপ অন পার্ট টুল। তার মানে এইটা আমরা 3টা টাইপ টুল শিখে ফেলছি। এখন আছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল মানে কি বুঝেন? ভার্টিক্যাল মানে কোনটাকে বলি আমরা, যেটা কিনা লম্বালম্বি বা কলাম বা খাড়া যেটা, ওইটাই তো ভার্টিক্যাল, তাই না? তো আমরা যদি এইখানে ভার্টিক্যাল টাইপ টুল দ্বারা কিছু লিখি, লাইক এরকম আইসা পড়বে লেখাটা। আমরা বলছিলাম কি যে এই যে কোথায় আমরা বলছিলাম যে এইখানে যে আমাদের টাইপ টুল আছে, এই টাইপ টুলটা মূলত হয়েছে কি আমাদের, এটা মূলত হয়েছে নর্মাল, আর এটা হয়েছে এখন ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে কি লম্বালম্বি আসছে, হয় না অনেক সময় লেখা হয় না এরকম লম্বালম্বি ভাবে। তো এইটাই মূলত কোনটার কাজ, ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। এই ভার্টিক্যাল টাইপ টুলটা ইউজ করে যদি আমি কিছু লিখি, এইভাবে আসবে, লম্বালম্বি ভাবে লেখাগুলো আসবে। ঠিক আছে, বুঝতে পারলেন? এটা আর বোঝানোর কিছু নাই। তারপর ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এই যে একটু আগে নর্মাল টাইপ টুলটা তো দেখলাম, যেটা কিনা এইটা, তাই না? একটু আগে 2 নাম্বার যে এরিয়া টাইপ টুলটা দেখলাম নর্মাল, এটা কোনটা? এই নর্মাল এরিয়া টাইপ টুলটা হচ্ছে এই যে এইখানে, যেগুলো কিনা আমরা করছি অলরেডি, তাই না? এগুলাই তো নর্মাল এরিয়া টাইপ টুল ছিল না? কোনগুলা? এই 2 নাম্বারটা দিয়েই তো করছিলাম, মনে আছে? তো এখন ভার্টিক্যাল টাইপ টুলটা আসলে কি, এটা যদি একটু বুঝি। ভার্টিক্যাল টাইপ টুল তো আমরা বুঝলাম, যেটা কিনা এরকম কিভাবে লেখাটা আসবে। ভার্টিক্যাল টাইপ টুল মানে আমি যদি একটু লিখি, সাইজটা বড় হয়ে গেছে, ধরেন এই যে এটা কি ভার্টিক্যাল টাইপ টুলের কাজ, তাই না? মানে খাড়া লেখার কাজ, এটা খাড়া লেখা হয়েছে না? আর এগুলো তো পাতাইলা বাকি এই আনুভূমিক যেটাকে বলা হয়, বা কি বলে, হ্যাঁ প্যারালাল, বা যেটাই বলেন, যেটা কিনা সমান সমান ভূমির সাথে সামঞ্জস্যপূর্ণ। আর এটা কি খাড়া 90 ডিগ্রি, ভূমির সাথে 90 ডিগ্রি, তাই না? এটা হলো ভার্টিক্যাল। তো এখন রাইট ক্লিক করলে এখানে শো করতেছে কি ভার্টিক্যাল টাইপ টুল। এটা বুঝলাম যে এটা মানে ভার্টিক্যাল টাইপ টুল। এর নিচে আরেকটা টুল আছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। একটু আগে আমরা দেখলাম একটা কি 2 নাম্বারটা এরিয়া টাইপ টুল, এখন আরেকটা অপশন আছে কি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা যদি আমরা ওপেন করি, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এখন যদি আমি এই এরিয়াতে ক্লিক দিই, তো দেখেন আমি কিন্তু এই এরিয়াতে ক্লিক দিলে কাজ করতেছে না। কারণ হচ্ছে কি, এটাকে আমরা কি করি নাই, ফিল কালারটাকে স্টক করি নাই। এটাকে আমাদের স্টক করার জন্য এখানে এই বাটনে ক্লিক দিতে হবে, অথবা শিফট এক্সে প্রেস করতে হবে। ঠিক আছে, তারপরে এখান থেকে আমাদের ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা নিয়ে এই পাথের উপরে একটা ক্লিক দিতে হইব। পাথের উপরে ক্লিক দিলে আমি যা লিখবো তাই, আমি কিন্তু লিখছি কিছু একটা, এটা ওই যে কি বলে ফন্ট সাইজটা অনেক বড়, তো এই কারণে আসে নাই। আমি যদি ফন্ট সাইজটা ছোট করি, এই দেখেন আসছে। এটা কি লম্বালম্বি ভাবে লেখাটা আসছে না? লম্বালম্বি ভাবে লেখাটা আসছে না? তো এইটাই মূলত কিসের কাজ, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজ। মূলত এটা হয়েছে প্র্যাকটিক্যাল করতে গেলেই বুঝে ফেলবেন যে এরিয়া টাইপ টুল মানে হচ্ছে কি নর্মাল ভাবে যেটা আমরা এই এরিয়ার মধ্যেই লেখালেখিটা হয়েছে। আর ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল মানে কি এরিয়ার মধ্যেই লেখালেখিটা হবে, কিন্তু লেখাটা ভার্টিক্যাল লম্বালম্বি ভাবে থাকবে। তারপর আছে টাইপ অন পার্ট টুল। কি লিখলাম, মানে আমরা একটু আগে দেখলাম যে টাইপ অন পার্ট টুল দ্বারা আমরা কিভাবে করলাম, যেটা কিনা এই যে নদীর ভিতর বা যে সমুদ্রের যে একটা ঢেউ, এটার মধ্যে কি লিখলাম আমরা সুন্দরভাবে তরঙ্গের মতো। সেটা তরঙ্গ যদি আমরা ডিলিট করে দেই, একটা রাখি, এইটা যে লিখছি এটা কিন্তু নর্মাল ভাবে লেখা গেছে, যে এই কে এগুলো কিন্তু নর্মাল ভাবে গেছে, তাই না? আর এইখানে আরেকটা অপশন আছে, সেটার নাম কি ভার্টিক্যাল টাইপ অন পার্ট টুল। এর মানে হচ্ছে কি নর্মালটা তো গেছে নর্মাল ভাবে, এইটা কি সেম টুলই, জাস্ট খালি আগেরটা ছিল কি হরিজন্টাল ভাবে, এইটা যাবে কি ভার্টিক্যাল ভাবে। ঠিক আছে, এই যে দেখেন যা লিখলাম সব কি ভার্টিক্যাল ভাবে গেছে না, খাড়া গেছে না? আগেরটা দেখেন কিরকম সুন্দরভাবে গেছে না, বোঝা যায় যে এই কে টি, এটা বোঝা যায় এটা কি একটু ভার্টিক্যাল, মানে উল্টো হয়ে গেছে না, LOREMI, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া, এই ভার্টিক্যাল টাইপ অন পার্ট টুল এটা। হ্যাঁ, লাস্টের আগেরটা। তো এইটা মূলত কি, এইটা যেরকম ঠিক এইটা ওই রকম, জাস্ট খালি কিসের কাজ, এইটা হইলো যে মানে
এটা হইলো যে আপনার নর্মাল লেখা যেটা, আর এটা হইলো কি ভার্টিক্যাল লেখা যেটা। নর্মাল বলতে বুঝাইতেছি যেটা কিনা আনুভূমিক বা হরিজেন্টাল। তারপর আমরা যদি আরেকটা টুল দেখি, টাচ টাইপ টুল। এটা কি টাচ টাইপ টুলটা তেমনভাবে লাগে না, দেখি এটা কি কাজ করে। হ্যাঁ, বুঝতে পারছি। টাচ টাইপ টুলটা আসলে কি, এই যে আমরা যে এখানে লিখলাম না নেতাই দাদা লিখছি না, এই নেতাই দাদার মধ্যে এই ডি ডারকে আমি ধরতে চাইতেছি। কিভাবে ধরবো? এই যে টাইপ টুলের মধ্যে যে সবার নিচে টাচ টাইপ টুল, এটা দ্বারা আমি শুধু ডিটাকে ধরতে পারতাছি। দেখছেন, শুধু ডিটাকে ধরে এটাকে আমি কি এটাকে দেখেন এই যে ঘুরে ফেলতে পারতাছি, বা আমি চাইলে একটু এইদিকে ওইদিকে করতে পারতাছি। ঠিক আছে, আমি ডিটাকে ধরে শুধুমাত্র ডিটাকে কি কালার করতে পারতেছি। ঠিক আছে, বুঝতে পারলেন? মানে কি আমি ওই টাচ টাইপ টুল দ্বারা কি আমি যে কোনো একটা লেখাকে, যে কোনো একটা আলফাবেটকে সিলেক্ট কইরা ঘুরাইতে পারতাছি, কালার চেঞ্জ করতে পারতাছি, মানে যা করা দরকার তা করতে পারতাছি। ঠিক আছে, তো এই টাইপ টুল পর্যন্ত আমাদের কি আজকে কমপ্লিট হইলো। তা আমরা একটু প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলেই আমরা বুঝতে পারবো, এটা আমাদের মাথায় ঢুকে যাইব। আমরা কি শিখলাম আজকে? পেন টুল, তারপর পেন টুলের ভিতরে আছে যেই 4টা টুল এইগুলা, তারপরে এখানে আছে আমাদের কার্ভেচার টুল, তারপরে টাইপ টুল শিখলাম, তারপরে এর আগে শিখছি লাইন টুল, আর্কস টুল, স্পাইরাল টুল এগুলা। তো মূলত লাইন টুলটাই এখানে বেশি দরকার, আর আর্কস টুলটা মাঝে মধ্যে দরকার পড়ে, স্পাইরাল টুল তেমনভাবে দরকার পড়ে না। তারপরেও দেখাই রাখলাম কীভাবে ড্র করতে হয় নর্মালি, ওইটা পরবর্তীতে আপনারা ওই যদি কখনো লাগে তখন ওইভাবে ড্র করে ইউজ করতে পারবেন। তারপর এখানে আছে কি সার্কেল টুল বা রেক্টেঙ্গেল টুল, এগুলো মূলত আগের ক্লাসে দেখাইছি। তো এই পর্যন্ত মূলত কি আমাদের কয়টা, 9টা টোটাল 9টা অপশন আমাদের কমপ্লিট। 9টা অপশনের ভিতরে কিন্তু অনেকগুলো করে অপশন আছে, তো আমাদের এতগুলো টুলস কমপ্লিট। তো এই প্রথম 9টা টুল বা প্রথম 9টা অপশন আমরা কি কম্পিউটারে বইসা প্র্যাকটিস করব। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি যে আমরা বুঝতে পারছি যেগুলো বুঝাইলাম।